নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আবারও তীব্র হয়ে উঠল। প্রশ্ন উঠছে, আমেরিকা সত্যি ইরানের বিরুদ্ধে স্থলপথে বড় হামলার পরিকল্পনা কি করছে? এতদিন আমরা শুনে এসেছি আকাশ থেকে বোমা বর্ষণের কথা, শক্তিশালী ফাইটার জেটের গল্প, কিন্তু এখন দেখা যাচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসছে ইরানের মিসাইল শক্তি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে কিভাবে ইরান এতটা প্রতিরোধ দেখাচ্ছে, এই প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক রাজনীতির মধ্যে। যুদ্ধ যত বাড়ছে ততই বাড়ছে বিভ্রান্তি, প্রচার এবং পাল্টা প্রচার। সত্যি কি অতিরঞ্জন? সবকিছু মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে জটিল। আজকের আলোচনায় সহজ ভাষায় বোঝার চেষ্টা করব আসলে এই সংঘাতের ভেতরে কি চলছে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলি। আমেরিকা কি সত্যি ইরানের উপর স্থলপথে আক্রমণ করার কথা ভাবছে? মানে শুধু আকাশ থেকে বোমা ফেলা নয়, সরাসরি সেনা পাঠিয়ে যুদ্ধ করা। অনেক রিপোর্টে এখন এই কথাই ঘুরছে। আর মজার ব্যাপার হলো, ইরানও যেন এমন কিছুর জন্য অনেক দিন ধরেই প্রস্তুত আছে। ইরাক যুদ্ধের সময় থেকেই তারা বুঝে গেছিল যে একদিন না একদিন আমেরিকার সঙ্গে সরাসরি বড় সংঘাত হতেই পারে। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে স্থলযুদ্ধের আলোচনা কেন? এতদিন তো আমরা শুনে এসেছি আমেরিকার আকাশপথের শক্তির কথা, তাদের B-2 বোম্বার, F-15, F-35, এইসব যুদ্ধ বিমান নাকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। মিডিয়াতে এতদিন এই বিমানগুলোর ক্ষমতা নিয়ে অনেক গল্প হয়েছে, বলা হয়েছে এই বিমানগুলো যেখানে হামলা করবে সেখানে শত্রুর প্রতিরক্ষা ভেঙে পড়বে। কিন্তু বাস্তব ছবিটা সত্যিই কি তেমন, নাকি অন্য কিছু? যদি খবরগুলো ভালো করে দেখেন, একটা অদ্ভুত বিষয় চোখে পড়বে। সাম্প্রতিক সংঘাতে আমরা খুব বেশি শুনছি না যে আমেরিকান ফাইটার জেট ইরানের ভেতরে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালিয়ে দিয়েছে। বরং বেশি এটা শোনা যাচ্ছে ইরানের মিসাইলের কথা। কোথাও বলা হচ্ছে ইরান নাকি নির্দিষ্ট লক্ষ্যভেদ করে আমেরিকার সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। কোথাও বলা হচ্ছে ইন্টারসেপ্টর সিস্টেমের ওপর চাপ পড়ে গেছে। অর্থাৎ আকাশে যুদ্ধ বিমান আছে ঠিকই, কিন্তু খবরের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মিসাইল যুদ্ধ। এখানেই একটা বড় বিষয় আছে। ইরানের বিমান বাহিনী খুব শক্তিশালী নয়, এটা সবাই জানে, কিন্তু তারা বহু বছর ধরে মিসাইল প্রযুক্তির উপর ভরসা করেছে। ছোট বড় হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল আর ড্রোন তৈরি করেছে। তাদের ধারণা ছিল যে বড় শক্তির দেশের সঙ্গে সরাসরি বিমান যুদ্ধে নামলে তারা কখনোই টিকতে পারবে না, তাই দূর থেকে আঘাত করার ক্ষমতাটা বাড়াতে হবে। এখন দেখা যাচ্ছে সেই কৌশল হয়তো তাদের প্রধান শক্তি হয়ে দাঁড়িয়ে গেছে। আরেকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ইন্টারসেপ্টর সংকট। সহজ ভাষায় বললে, মিসাইল আটকানোর যে প্রযুক্তি আছে সেটাও কিন্তু খুবই সীমিত। একটা ব্যালিস্টিক মিসাইল আটকাতে অনেক সময় একাধিক ইন্টারসেপ্টর লাগে, আর এই ইন্টারসেপ্টর তৈরি করাও কিন্তু খুব একটা সহজ নয়। ইউক্রেন যুদ্ধের পর থেকেই আমেরিকা এবং ইউরোপে এই অস্ত্রের ব্যবহার অনেক পরিমাণে বেড়ে গেছে। এখন যদি মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হয়, তাহলে সেই মজুদ দ্রুত কমে যেতে পারে। এই কারণেই কিছু বিশ্লেষক বলছেন ইরানের কৌশল খুব পরিষ্কার। তারা জানে যে সরাসরি আমেরিকাকে হারানো যাবে না, কিন্তু যদি তারা দীর্ঘ সময় ধরে প্রতিরোধ করতে পারে, যদি যুদ্ধকে টেনে নিয়ে যেতে পারে, তাহলে সেটাই তাদের জন্য বড় সাফল্য। কারণ দীর্ঘ যুদ্ধ মানে অর্থনৈতিক চাপ বাড়বে, রাজনৈতিক চাপ পড়বে, আর সামরিক চাপ সব একসঙ্গে বাড়তে থাকবে। এটা ইরান খুব ভালো করেই জানে। এদিকে আমেরিকার রাজনীতিতেও এই যুদ্ধ নিয়ে নানা কথাবার্তা চলছে। অনেকেই বলছেন ইরানের সঙ্গে সংঘাত সহজ হবে না। আফগানিস্তান আর ইরাকের অভিজ্ঞতা এখনো খুব বেশি পুরনো নয়। সেখানে বহু বছর ধরে যুদ্ধ চলেছিল, হাজার হাজার মানুষ মারাও গেল, কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা খুব বড় স্থায়ী সাফল্য কিন্তু পায়নি। তাই অনেকে প্রশ্ন তুলছেন, ইরানের মতো বড় এবং সংগঠিত দেশে যুদ্ধ শুরু করা কি সত্যিই কোনো যুক্তিযুক্ত ছিল? আরেকটা বড় বিষয় হলো মধ্যপ্রাচ্যের অর্থনীতি। এই অঞ্চল পৃথিবীর জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি যুদ্ধ বড় আকার নেয়, তাহলে তেল এবং গ্যাস সরবরাহের সমস্যা দেখা দিতে পারে। অনেক বিশেষজ্ঞ ইতিমধ্যে সতর্ক করে দিয়েছেন, যদি উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে তেলের দাম দ্রুত বাড়তে পারে। সেই প্রভাব শুধু ইউরোপ বা আমেরিকা নয়, ভারতের মতো দেশেও পড়বে।
কারণ আমরা অনেকটাই আমদানি করা জ্বালানির উপর নির্ভর করি। এই কথাটা গোটা বিশ্ব এখন বলছে যে হয়তো যুদ্ধ হচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে, কিন্তু সামগ্রিক প্রভাবটা ভোগ করবে পুরো বিশ্ব। আর এই পুরো পরিস্থিতিতে আরেকটা বিষয় খুব স্পষ্ট, তথ্যের যুদ্ধ। আজকাল শুধু যুদ্ধক্ষেত্রেই লড়াই হয় না, তথ্যের জগতে লড়াই হয়। এক একটা দেশ এক এক ধরনের খবর ছড়ায়, নিজের অবস্থানকে শক্তিশালী দেখাতে চেষ্টা করে। কখনো সত্যি খবর আসে, কখনো আবার অতিরঞ্জন বা ভুল তথ্য ছড়ায়। ফলে সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন হয়ে যায় যে আসল পরিস্থিতিটা কি। ঠিক যেমন এই মুহূর্তে হচ্ছে এই যুদ্ধকে ঘিরে, কখনো বলছে আমেরিকা ইসরায়েল ব্যাপকভাবে হামলা চালাচ্ছে, আবার কখনো খবর আসছে ইরানের জন্য। টিভি চ্যানেলগুলো অনেক সময় নাটকীয়ভাবে যুদ্ধ দেখাতে ভালোবাসে। মিসাইলের অ্যানিমেশন, বড় বড় গ্রাফিক্স, সবকিছু এমনভাবে দেখানো হয় যেন সিনেমা চলছে। কিন্তু বাস্তবে যুদ্ধ মানে মানুষের জীবন ধ্বংস হয়ে যাওয়া, বাসস্থান হারানো, পরিবার হারানো, শহর ধ্বংস হয়ে যাওয়া। এই দিকগুলো অনেক সময় আলোচনায় খুব কমই আসে, মানে সিনেমার মতো করে দেখানো হয় যুদ্ধটাকে টিভির পর্দাতে। ইরানের ভেতরের পরিস্থিতি নিয়েও নানা ধরনের খবর আসছে। কোথাও বলা হচ্ছে বড় ধ্বংসযজ্ঞ হয়েছে, আবার কোথাও বলা হচ্ছে শহরের স্বাভাবিক জীবন অনেকটা চলছে। সত্যি কথা হলো যুদ্ধের সময় সম্পূর্ণ পরিষ্কার ছবি পাওয়া খুবই কঠিন। সাংবাদিকদেরও অনেক সীমাবদ্ধতা থাকে, কোথায় যেতে পারবেন, কি দেখাতে পারবেন, সবকিছু অনেক সময় নিয়ন্ত্রণ করা হয়। এদিকে রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনলেও বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়ঙ্কর জটিল। কেউ বলছেন কঠোর ব্যবস্থা নিতে হবে, কেউ বলছেন যুদ্ধ থামাতে হবে, কিন্তু বাস্তবে যুদ্ধ শুরু হয়ে গেলে সেটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়ে, যেটা এই যুদ্ধের ক্ষেত্রে হচ্ছে। একবার সংঘাত বড় আকার নিলে সেটা অনেক দেশকে জড়িয়ে ফেলতে পারে। ভবিষ্যতের ইঙ্গিত সেদিকেই দিচ্ছে। একদিকে চীন, একদিকে রাশিয়া, একদিকে ইরান। এই দেশগুলো যদি একদিকে হয়ে যায়, বাকি দেশগুলো আরেকদিকে হতে পারে। আর এখানেই সবচেয়ে বড় চিন্তার বিষয়, আজকের পৃথিবীতে কোনো বড় যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার প্রভাব পড়ে অর্থনীতি, রাজনীতি আর আন্তর্জাতিক সম্পর্কের ওপরে। নতুন নতুন জোট তৈরি হয়, পুরনো সম্পর্ক বদলে যায়। অনেক সময় এমন দেশও জড়িয়ে পড়ে যাদের সরাসরি যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে অন্য জায়গাতে, এই যুদ্ধের শেষ লক্ষ্যটা কি হতে পারে। যদি সত্যিই কোনো দেশ মনে করে শুধু সামরিক শক্তি দিয়ে অন্য দেশের রাজনৈতিক ব্যবস্থা বদলে দেওয়া যাবে, তাহলে ইতিহাস বলে সেটা খুব একটা সহজ হবে না। ইরাক, আফগানিস্তান, এই উদাহরণগুলো এখনো সবার সামনে আছে। আরেকটা বিষয় হলো মানুষের মনোবল। কোনো দেশের সাধারণ মানুষ যদি মনে করে তারা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে, তাহলে সেই লড়াই দীর্ঘ হতে পারে। তখন শুধু সামরিক শক্তি দিয়ে দ্রুত ফল পাওয়া কঠিন হয়ে পড়বে। সব মিলিয়ে পরিস্থিতি খুব অনিশ্চিত। কেউ নিশ্চিত করে বলতে পারছে না যুদ্ধ কোথায় গিয়ে থামবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যুদ্ধ যত বড় হবে তার প্রভাব তত দূর পর্যন্ত পৌঁছাবে। আর শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, সব জায়গায় তার একটা বড় প্রভাব কিন্তু পড়বে। আর ভবিষ্যতে সেটাই হয়তো আমরা দেখতে পাবো। তাই হয়তো এখন সবচেয়ে দরকার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করা। যুদ্ধের উত্তেজনা বাড়ানো খুবই সোজা, কিন্তু শান্তির পথ খুঁজে বের করা খুবই কঠিন। ইতিহাস বারবার দেখিয়েছে যুদ্ধ শেষ পর্যন্ত সবাইকে কিছু না কিছু হারাতে হয় যুদ্ধে, কেউ পুরোপুরি জেতে না। আর এই যুদ্ধেতেও তাই হতে পারে, না আমেরিকা ইসরায়েল জিতবে পুরোপুরি, না ইরান পুরোপুরি জিতবে, উভয়েরই ক্ষয়ক্ষতি হবে। আর এই কারণেই মানুষ এখনো প্রশ্ন করছে, এই সংঘাত কি সত্যিই কোনো দরকার ছিল, নাকি বড় শক্তির দেশগুলোর রাজনৈতিক এবং কৌশলগত হিসাব নিকাশের ফলেই এই পরিস্থিতিটা তৈরি হলো। উত্তরটা হয়তো এখনই পাওয়া যাবে না, কিন্তু এতটা নিশ্চিত বলা যায় যুদ্ধের আগুন যখন জ্বলে ওঠে তার তাপ শুধু যুদ্ধক্ষেত্রেই থাকে না, পুরো পৃথিবী সেই উত্তাপ অনুভব করে, যেমনটা এখন হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে যদি একটু ঠান্ডা মাথায় দেখা যায়, তাহলে একটা বিষয় খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, এই যুদ্ধ শুধু সামরিক শক্তির লড়াই নয়, এটা রাজনৈতিক ক্ষমতা, প্রভাব বিস্তারের লড়াই। আমেরিকা বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বজায় রাখতে চাইছে, কিন্তু ইতিহাস বলছে এই অঞ্চলে সামরিক শক্তি দিয়ে স্থায়ী সমাধান খুবই কম এসছে। ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, সব জায়গায় প্রথমে দ্রুত জয়ের দাবি করা হয়েছিল, কিন্তু পরে দেখা গেছে সবগুলো ভুয়া, এবং এই সমস্যাগুলো আমেরিকাকে আরো জটিল জায়গায় পৌঁছে দিয়েছে। ইরানের ক্ষেত্রেও এখন অনেকটা একই ছবি দেখা যাচ্ছে। বাইরে থেকে বলা হচ্ছে যে এই যুদ্ধ নাকি নিরাপত্তা এবং শান্তির জন্য, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যুদ্ধ শুরু হলেই সাধারণ মানুষের জীবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
আসলে একটা কথা প্রথম থেকে আমরা জানি, আমেরিকা এবং ইসরায়েলের আসল টার্গেট তেল। এই তেল অধিকারের জন্যই তারা দুর্বল দেশগুলোর উপর একটার পর একটা ব্লেম করে এবং যুদ্ধ চাপিয়ে দেয়। এক্ষেত্রে ইরানের উপরও তাই হয়েছে বলে অনেকে মনে করছেন।